আজকের ভিডিওটা একটু আলাদা ধরনের হতে চলেছে। 2015 সাল 25শে অক্টোবর ওদিন মেবি দশমী ছিল, আর দুপুরে আমি সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎই একটা দুর্ঘটনা ঘটে গেল। ইট রাস্তায় পড়ে গিয়ে আমার বাঁ হাতটা ভেঙে গেল। তারপরে আমাদের বাড়িতে কোনোদিন কারোর বোন ফ্র্যাকচার হয়নি, তাই এই ব্যাপারে তেমন অভিজ্ঞতাও নেই। আর ঠিক সেই সময় আমরা কারোর কাছ থেকে তেমন পরামর্শও পাইনি, তাই অ্যাম্বুলেন্স ভাড়া করায় উনি আমাদের মোটামুটি ডায়মন্ড হারবারে স্টার অর্থোপেডিক সেন্টার নার্সিংহোমে নিয়ে গেলেন। ওখানে ভর্তিও করা হলো, আর ডাক্তারবাবু বললেন যে আর ওর এক্ষুনি অপারেশন করতে হবে, নাহলে ইনফেকশন হয়ে যাবে। তো রীতিমতো অপারেশনও হলো, পেমেন্ট সব কিছু হলো। আর যেহেতু আমার কোনো অভিজ্ঞতা নেই ব্যাপারে, তাই আমি জানিও না যে কেমন ট্রিটমেন্ট হয় বা কী ব্যাপার। তো তারপরে যন্ত্রণা শুরু অপারেশন শেষের পর। তখন থেকে প্রায় 3 দিন টানা যন্ত্রণা হচ্ছে। আমাকে ওখানে এইরকমও কথা শুনতে হয়েছে, তুমি কি ড্রাগ নাও, নেশা করো, যে তোমার শরীরে কোনো পেন কিলার কাজ করছে না। অবশেষে ডাক্তারবাবু 3 দিনের মাথায় যখন আমার হাতটা খুললেন, দেখলেন যে হাতে ইনফেকশন হয়ে গেছে। আর ইনফেকশন ব্যাপারটাও আমরা তেমন একটা জানতাম না। আর ঠিক তখন আমি তার 1 সপ্তাহ আগে টেস্ট দিয়েছি মাধ্যমিকের। তারপরে উনি বললেন যে লাইফ রিস্ক হয়ে গেছে, এক্ষুনি কোনো বড় হসপিটালে নিয়ে যেতে হবে, নাহলে হয়তো মরে যেতে পারে। তো যোগাযোগ করে কলকাতা মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল, ওখানে ভর্তি করানো হলো। যেহেতু সুপার স্পেশালিটি হসপিটাল সব কিছু পরিষেবাও ভালো, তো ওখানে গিয়ে বুঝলাম যে হ্যাঁ, অনেক হয়তো আমি ভালো হয়ে যেতে পারি, আমার হাতটা ভালো হয়ে যেতে পারে। তারপরে ওখানে প্রথম অপারেশন করে আমার হাত থেকে যেগুলো মানে নষ্ট হয়ে গেছিলো, টিস্যু মাসল, এগুলো সব প্রায় অর্ধেক হাতটাই কেটে দেওয়া হয়েছিল, মানে উপর থেকে পুরো বোন ওপেন ছিল, প্লেটও বসানো ছিল সেই ডায়মন্ড হারবার যেটা লাগানো হয়েছিল। তো আমি ঠিক জানতামও না যে আমার সঙ্গে কী হচ্ছে, আমার বাবার সঙ্গে সব কিছু আলোচনা হতো। তারপর যখন ড্রেসিং করতে গেল, আমি হাতটা দেখে প্রচুর কেঁদেছিলাম। আমি অতটাও আশা করিনি যে এতটা বড় কিছু হয়ে যাবে সামান্য একটা হাত ভাঙাতে। তারপর ওখানে প্রায় পরপর 9টা অপারেশন হয়, শুধু হাত থেকে মাংস এইসব কেটে ফেলার, কারণ যেগুলো ইনফেক্টেড হয়ে যাচ্ছিল ওনাদের কাছে আর অন্য কোনো ট্রিটমেন্ট ছিল না, সুপার স্পেশালিটি হসপিটাল তাও। তো তারপর ওনারা আমার হাতের সঙ্গে পেটের করেন, মানে পেট থেকে মাংস নিয়ে ফ্ল্যাপ কভার করা হয়, প্লাস্টিক সার্জারি করা হয়, যেটা জোড় কলম টাইপের। এরকম প্রায় 21 দিন ছিল। এর মাঝখানেই আমার মেন্টাল প্রবলেম শুরু। তারপরে কিছুদিন মেন্টাল ডক্টর দেখানো, আত্মহত্যা করার টেন্ডেন্সি চলে আসা, অসহ্য হয়ে ওঠা। মানে এইটুকু বয়সে আমি এতটাও আশা করিনি যে আমার উপর দিয়ে এত কিছু যাবে। তারপর ওনারা মোটামুটি বললেন যে প্লেটটা তো খুলে দেওয়া উচিত, বাট প্লেটটা থেকেই ইনফেকশন আরও বাড়ছে, প্লেটটা খুলে দিলে আমরা ট্রিটমেন্ট করবো কী করে। তাই প্লেটটা খুলতে পারছি না, বাট আমরা মাংসতে যে ইনফেকশনটা হয়েছে ওটা রুখে দেবো, আর হাড়ে তো ঢুকতেই দেবো না, হাড়ে ঢুকলে হয়তো হাতা কেটে ফেলে দিতে হতে পারে। তো আমরা খুব আশায়ও ছিলাম, যেহেতু সুপার স্পেশালিটি হসপিটাল, সব বড় বড় ডাক্তারবাবুরা। তারপর হঠাৎ আমাকে ডিসচার্জ করা হলো, প্লাস্টিক সার্জারি করে হাতে মাংস লাগানো হলো নতুনভাবে। তারপর বাড়ি আসলাম, এসে কি হলো জানি না, মোটামুটি বন্ধুরা আমাকে প্রচুর হেল্প করেছে। মাধ্যমিক দেওয়ার প্রায় 15 দিন আগে বাড়ি ফিরি। তারপর বন্ধুরা, মানে আমার বন্ধুরা আমার লাইফে অনেক বড় রোল করে, কারণ ওরা না থাকলে হয়তো এত বড় জায়গায় বা এখনো অবধি আমি সার্ভাইভ করতে পারতাম না পড়াশোনার ফিল্ডে। ওরা অনেক হেল্প করেছে, থ্যাংক ইউ ওদের। এসে মাধ্যমিক দিই, মোটামুটি একটা রেজাল্ট হয়, ফার্স্ট ডিভিশন। তারপরে আমি কিছুদিন পর, মানে মাধ্যমিক দেওয়ার পরে আমার ট্রিটমেন্টও চলতো, কলকাতায় ড্রেসিং করতে যেতে হতো 3 দিন অন্তর অন্তর। তো আমার মনে হলো যে হাতে কিছু সমস্যা হচ্ছে, তাই এক্সরে করলাম, দেখলাম হাড় কালো হয়ে গেছে। খুব মনটা খারাপ হলো। কলকাতায় যেতে ওনারা বললেন যে আরে ওকে ভর্তি করিয়ে দাও, আর যা হয়েছে হয়েছে, হাত থেকে আমরা হাড় কেটে পা থেকে হাড় নিয়ে লাগিয়ে দেবো। ওনারা কোনো কর্ণপাতি করলেন না, যেন কোনো ব্যাপারই না, যেটা ওনারা করবেন না, মানে করতে দেবে না বলেছিলেন, ওটাই হয়ে গেল। প্লেনে টিকিট কেটে সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালোর চলে যাই। ওখানে যেতেই ওনারা মোটামুটি বকাবকি করলেন যে তোমাদের ট্রিটমেন্ট এতদিন ভুলই হচ্ছিল, কোনো উন্নতি তো হয়নি, আরও নষ্ট হয়ে গেছে হাতটা বলতে গেলে। তো আমরা আমাদের বেস্ট চেষ্টা করব। সঙ্গে সঙ্গে ওনারা অপারেশন করে প্লেটটা বাদ দিলেন। হাড়টা ছিল ভিতরে, 2টো হাড়ই ছিল হাতের। আর ওনারা কি করলেন, হাফ প্লাস্টার করে রাখতেন, যেহেতু হাড় ভাঙা, প্লেট খুলে দিয়েছে। তো
এরপরে কি হতো, বা ড্রেসিংয়ের সময় ড্রেসিং করা হতো। আর আমাকে প্রায় 1.5 মাসের জন্য প্রতিদিন 3টে করে অ্যান্টিবায়োটিক দেওয়া হতো, 1,500 টাকা করে পিস, যাতে হাতের হাড়গুলো বাঁচানো যায়। কিন্তু 21 দিনের মাথায় আর হলো না সেটা। ওনারা দেখলেন যে হাড় আর ঠিক হচ্ছে না, তাই ওনারা হাড় কেটে ফেলে দিলেন। বললেন যে 6 মাস পরে আবার আসলে পা থেকে হাড় কেটে লাগানো হবে। তো এদিকে 11-এর পড়াশোনাও চলছিল। তারপর 11-এর টেস্ট দিয়েই আবার বেরিয়ে গেলাম অপারেশনের জন্য। ওখানে যেতে এর পরের বার পা থেকে যে ফিবিউলা বোনটা হয় ওটা নিয়ে হাতে ট্রান্সপ্ল্যান্ট করা হয়, যেটা 50-50 চান্স ছিল। যদি করতে গেলে হয়তো হাতটা ইনফেক্টেড হয়ে যেতে পারে, আবার হাতটা কেটে ফেলে দিতে হতে পারে। তবে ভাবলাম যে না, লাইফে কিছু তো রিস্ক নিতেই হবে, তাই এগ্রি করলাম। আর সাকসেসফুল হলো। ঠিক তখনই আমার সঙ্গে বলতে গেলে মানুষরূপী ভগবান ওয়াইএন আনন্তেশ্বর, আমার প্লাস্টিক সার্জন ডাক্তারের দেখা হলো। উনি হয়তো আমাকে বাঁচিয়ে দিলেন, মানে আমার হাতটা কাটার হাত থেকে। উনি ট্রিটমেন্ট করলেন, ওয়ান অফ দ্য বেস্ট ডক্টর ইন ইন্ডিয়া। প্রথমত আমার ডাক্তারদের প্রতি যে খারাপ মনোভাবটা কলকাতা এবং ডায়মন্ডের ডাক্তারদের ক্ষেত্রে যেটা সৃষ্টি হয়েছিল, যেটা হয়তো উনি পুরোপুরি ভুল প্রমাণ করলেন যে না, সব ডাক্তাররা ব্যবসায়ী হয় না। আর এতদিনে আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন পুরোপুরি খারাপ, বাড়ির জায়গা জমি ব্যবসার দোকান সব কিছু শেষ। অলমোস্ট এখনো অবধি 80 লাখ রুপি শেষ হয়ে গেছে আমার হাতের উপরে। বাড়ির যা পরিস্থিতি, আমি জানি না যে কি হবে। তারপর এই অবস্থাতেও ওখান থেকে বোন ট্রান্সফারের পরে আবার 6 মাস পর যেতে হতো আমাকে মাসেল ট্রান্সফারের জন্য, কারণ আমার হাতের আঙুলগুলো নড়ছিল না, যেহেতু পুরোপুরি কেটে ফেলে দেওয়া হয়েছিল মাসেলগুলো। তো তারপরে আমি এসে উচ্চ মাধ্যমিকটা দিই। এখানেও বন্ধুরা এতটা হেল্প করেছে, আমি কোনোদিন ওদের ঋণ শোধ করতে পারবো না, অসম্ভব। তো রেজাল্টটা মোটামুটি হয়, বায়োসায়েন্সের স্টুডেন্ট স্টার। হয়তো জীবনে অনেক আশা ছিল যেগুলো হয়তো এই কারণের জন্য আর পূরণ করতে পারবো না, আমি ফিজিক্যালি আর ফিট নই। তারপর আবার যেতে 6 মাস পর উচ্চ মাধ্যমিক দিয়ে আবার যেতে আমার মাসেল ট্রান্সফারটা হলো। এখান থেকে ফিবিওলাটা টেন্ডনটা নিয়ে ট্রান্সফার করা হলো। তো এখনও আরও 2টো অপারেশন বাকি, একটা মাসেল ট্রান্সফার, আরেকটা টেম্পোরারি। ওরা দেখবে যে হাতে আরেকটা অপারেশন করতে হতে পারে, হ্যাঁ কি না, পরিস্থিতির উপর নির্ভর। গত 5 বছর ধরে যা সহ্য করেছি, হয়তো আমি জানি না কে পারতো বা পারতো না, বাট আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি, 100%-এর বেশি দিয়েছি। কোনোদিন হার মেনে যায়নি। মাঝখানে হয়তো হ্যাঁ অনেক কিছু চেষ্টা করেছি মরে যাওয়ার, যখন আমি অসহ্য হয়ে উঠছিলাম। কিন্তু বাবা মার সাপোর্ট, বন্ধুদের সাপোর্ট হয়তো আমাকে এটা করতে বাধা দেয় বারবারই। পেরে উঠছিলাম না আর, মেন্টালি ডিপ্রেসড হয়ে গেছিলাম। এখনো অবধি মেন্টাল ডক্টর দেখাতে হয়। তো এই অবস্থাতেও আমার স্টাডি চলছিল। উচ্চ মাধ্যমিক দিয়েই প্রায় 1.5 বছর বাড়িতে বসেছিলাম অপারেশনগুলো হচ্ছিল বলে। তো তারপরে 3D অ্যানিমেশনে জয়েন করি, ক্লাস চলছিল, বাট তারপরে এই লকডাউন আর বাবার ব্যবসা বন্ধ। আর আমি হয়তো কিছুটা কারণ আমাদের ফাইন্যান্সিয়াল যে প্রবলেমগুলো যা হচ্ছে তার জন্য খারাপ তো লাগে, কিন্তু আমার কিছু করার নেই। এর মাঝখানে অনেক চেষ্টা করেছি যে মিডিয়ার সঙ্গে যে আমার সঠিক বিচারটা জানা হয়, যে আমার সঙ্গে এত বড় কিছু হয়ে গেল, ট্র্যাজেডি। আনন্দবাজার পত্রিকা, এবিপি আনন্দ, বাড়িতে এসে টাকা খরচ করলাম নিজেরা, ওনারা সব কিছু নিয়ে গেলেন, প্রুফ যা কিছু, বাট তারপরে ওনারা ফোনই ধরলেন না, কোনো রেসপন্স নেই। তারপরে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের বাড়িতে দরখাস্ত দেওয়া থেকে শুরু করে, ওনার ভাইপোর বাড়িতে দেওয়া থেকে শুরু করে, রেগুলেটরি কমিশন, বাঙুর হসপিটাল, থানা, আমাদের লোকাল থানা, সব জায়গাতে চেষ্টা করার পরেও পারিনি। জানি না কি ব্যাপার, হয়তো উনি খুব শক্তিশালী রাজু মণ্ডল, আমার যে হাতের সব শেষ করে দিয়েছে, আমি জানি না। আর জীবনে কোনোদিন হার মানবো না। হয়তো অনেক খারাপ সময় গেছে, অনেক খারাপ হয়ে চলেছে, কিন্তু প্রত্যেকটা খারাপ জিনিসের ভালো দিকও থাকে। হয়তো অনেক কিছু শিখিয়ে গেল আমাকে লাইফে। তারপরে এই যে লড়াই করে বেঁচে থাকা, সহ্য ক্ষমতা, মা বাবার প্রতি রেসপেক্ট, বন্ধুদের প্রতি বিশ্বাস, সব কিছু বেড়ে গেছে আগের থেকে অনেক। প্রথমেই যার কথা না বললেই নয়, আমার এই লড়াইয়ে
প্রথম থেকে একদম শেষ অবধি যিনি আমার পাশে ছিলেন তিনি হলেন আমার মেজ পেশা। উনি শুধু আমার পেশা নন, কখনো বন্ধু, কখনো বাবা, কখনো মা, বিভিন্ন রকম চরিত্রে উনি আমার সামনে উপস্থাপন করেছেন নিজেকে। গা ধোয়ানো থেকে খাওয়ানো, এমনকি আমার প্রত্যেকটা লড়াইয়ে সামনে থেকে দেখা, অনুভূতি করা, নিজেকে কষ্ট দেওয়া থেকে শুরু করে সমস্ত রকম অনুভূতি উনি আমার সঙ্গে ভাগ করে নিয়েছেন। একান্তই লড়াইটা কি আমার, তা কিন্তু নয়। আমি হয়তো মেন্টালি ফিজিক্যালি প্রচণ্ড কষ্ট পেয়েছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার মা বাবা, আমার পেশা, পিসি, মাসি, আমার বন্ধুরা অনেকেই আছে যারা সমান ব্যথিত হয়েছেন। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ঠিক এই বিপদই আবার বুঝিয়ে দেয় পাশে থাকার মানুষ আসলে কারা। তার সঙ্গে সঙ্গে আমার স্কুল টিচার্স, আমার প্রাইভেট টিউটর থেকে শুরু করে আমার পাড়ার দাদা বা আদার্স যারা আমার শুভাকাঙ্ক্ষী, তারাও খুব সাহায্য করেছে আমাকে এগিয়ে যাওয়ার জন্য। তাদেরকেও অনেক ধন্যবাদ। এছাড়া আমার কলকাতাতে যখন আমি জয়েন করি 3D অ্যানিমেশনে, নিজেকে খুব একা একা লাগছিল। নতুন জায়গা, কি করবো বুঝতে পারছিলাম না। কিন্তু ঠিক কিছুদিনের মধ্যেই ওখানে কিছু নতুন বন্ধু হয়ে ওঠে। তারা ঠিক নতুন বন্ধু নয়, যেন আমার ছোটোবেলারই বন্ধু এমন মনে হয়। একসঙ্গে খাওয়া থেকে শুরু করে একসঙ্গে ঘোরা, সব কিছুই। ওরা আমাকে কোনোদিন বুঝতে দেয়নি যে আমি ওদের থেকে আলাদা বা আমি নতুন কেউ। সত্যিকারে ওরা এতটাভাবে জড়িয়ে গেছিল যে ওদেরকেও অনেক ধন্যবাদ। আর যখন আমি ক্লাস করতাম, তো খালি টাইম বাড়িতে যখন থাকতাম, যাতে উল্টোপাল্টা চিন্তা মাথায় না আসে, যেহেতু আমি একটু মেন্টালি ডিপ্রেসড থাকতাম, ডাক্তার তো দেখাই, তো তাই জন্য আমি একটা ইউটিউব চ্যানেল খুলি যেটার নাম AeditZ। এখানে আমি যা শিখতাম সেগুলো পোস্ট করি, এখনও অবধি করছি। যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর অবশেষে বলবো, মানুষ হয়ে জন্মেছি যখন, লড়াই করে বাঁচতে হবে। আমার দ্বারায় কোনো বড় ছোট বা আমার বন্ধুরা কেউ যদি দুঃখ পেয়ে থাকে, তো আমার তরফ থেকে অনেক 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 সরি, আমাকে ক্ষমা করে দিও। আর সবসময় ভেবো যে তোমার পরিস্থিতিটা খারাপ নয়, তোমার থেকে হয়তো হাজার গুণ আরও খারাপ পরিস্থিতিতে কেউ রয়েছে। ভগবান যা করেন ভালোর জন্য। অলওয়েজ বি পজিটিভ, কিপ ট্রাইং।